চলুন তাহলে আমরা সিলেবাসটা কি কি দেখলাম, যে বীজগণিত থেকে বিভাজ্যতা, বাস্তব বাস্তব সংখ্যাতত্ত্ব, ভগ্নাংশ, গসাগু ও লসাগু, বর্গ, বর্গমূল, ঘন, ঘনমূল, বীজগাণিতিক সূত্রের প্রয়োগ, সূচককরণী, সরলীকরণ, এগুলো হচ্ছে আপনাদের বীজগণিতের চ্যাপ্টার। অ্যাডভান্স ম্যাথ, পরে রয়েছে পাটিগণিত বা অ্যারিথমেটিক, সেখানে অনুপাত সমানুপাত, অংশীদারি কারবার, মিশ্রণ, শতকরা, লাভ ও ক্ষতি, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সময় ও কার্য, নল ও চৌবাচ্চা, সময় এবং দূরত্ব, ট্রেন সংক্রান্ত সময় ও দূরত্ব, আর হচ্ছে নৌকা স্রোত। আপনাদের সিলেবাসে শুধুমাত্র অ্যারিথমেটিকটা রয়েছে, কিন্তু অ্যারিথমেটিক করতে গেলে আপনাকে অ্যাডভান্স ম্যাথ আগে শিখতে হবে, নাহলে অ্যারিথমেটিকে গিয়ে দেখবেন জলে ডুবে গেছেন আর উঠতে পারছেন না। তো তার জন্য আমরা এই অ্যাডভান্স ম্যাথটা আগে করব। আর তাছাড়া অ্যাডভান্স ম্যাথ থেকেও প্রশ্ন এসেছে, কোনো সমস্যা নেই। এছাড়াও আপনাদের মেনসুরেশনের কিছু জায়গা রয়েছে, ত্রিভুজ, চতুর্ভুজ, ওখানে যতটুকু প্রয়োজন আমরা আলোচনা করব। আর নেক্সট, এগুলো তো বললাম, ফেসবুক থেকে একটু বিরতি নিতে হবে, প্রত্যেকটা ক্লাসে লাইভ আপনাকে থাকতে হবে, সেলফ নোটস বানাতে হবে, এবং সেলফ নোটস বানালেও হবে না, সেটাকে রিভিশন করতে হবে। 4টে ক্লাস হয়ে যাওয়ার পর প্রথম ক্লাসটাকে রিভিশন করবেন, দিয়ে 5 নম্বর ক্লাসে যাবেন। 6 নম্বর ক্লাসে যাওয়ার আগে আবার 1 নম্বর ক্লাসটাকে রিভিশন করে এসে 6 নম্বর ক্লাসে যাবেন। এভাবে যদি করেন দেখবেন আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাচ্ছে। চলুন আমাদের যে মূল যে চ্যাপ্টার সেটা হচ্ছে ডিভিজিবিলিটি, আমরা শুরু করি। এবার ডিভিজিবিলিটি শুরু করার আগে আরও কিছু জায়গা রয়েছে, সেটা হচ্ছে, আচ্ছা আপনারা যোগ, বিয়োগ, ভাগ, গুণ যা কিছু রয়েছে এগুলো সম্পর্কে ক্লিয়ার আছে তো প্রত্যেকের? একটু জানাবেন। হুম, অঙ্ক ওইগুলোই, ঠিক আছে। আর এখানে আমি একটা ছোট্ট একটা ফর্দ লিখে দিচ্ছি আর কি, সেই ফর্দটা পরের দিন প্রত্যেকের যেন মুখস্থ থাকে। আমি এখানে লাইভই নাম ধরে জিজ্ঞাসা করব যে এরকম ম্যাডাম বলুন 17 ঘরের নামটা। অনেক হয়েছে আর না, এবার একটু পড়াশোনায় মনোযোগ দিতে হবে। ক্লিয়ার? ধোকা আমি দেব না, আর আমি ধোকা সহ্যও করব না। ক্লিয়ারলি আমি বোঝাতে পারলাম আপনাদের যে আমি ধোকা দেব না এবং ধোকা সহ্যও করব না। তো যেমন যেমন পড়া দেবো আর কি, তেমন তেমন পড়া লাগবে আমার। কেননা সময় হাতে আমাদের অনেক কম রয়েছে। ক্লিয়ার? তো আমরা আপনাদের প্রথম যেটা করতে হবে, 1 থেকে 20 ঘর পর্যন্ত যে নামতাটা রয়েছে আর কি, এই নামতাটা একটু আপনাদেরকে মুখস্থ করতে হবে। 1 থেকে 20 ঘর পর্যন্ত নামতা, আশা করি 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকেরই মনে আছে, বা 1 থেকে 15 পর্যন্ত প্রত্যেকেরই মনে রয়েছে, আর বাকি 5টা ঘর একটু মনে রাখতে হবে। এবার অনেকের মনে হতে পারে যে স্যার নামটা মুখস্থ করে কী হবে, নামটা মুখস্থ করে কী হবে সেটা আপনারা পরবর্তীতে দেখতে পাবেন। তো প্রথমত হচ্ছে 1 থেকে 20 ঘর পর্যন্ত নামটা আপনাদেরকে পড়তে হবে। ক্লিয়ার? আর আপনার ক্যালকুলেশন স্পিড বাড়ানোর জন্য আরও দু একটা জিনিস করতে পারেন। এই আগে থেকেই আপনারা 1 থেকে 32 পর্যন্ত স্কোয়ার, 1 থেকে 32 পর্যন্ত স্কোয়ার আর 1 থেকে 15 পর্যন্ত কিউব রয়েছে, এই জায়গাটাও আপনাকে রেডি রাখতে হবে। 1 থেকে 32 পর্যন্ত স্কোয়ার আর 1 থেকে 15 পর্যন্ত কিউব, এই জায়গাটা রেডি রাখতে হবে। ক্লিয়ার? আর একটা ছোট্ট একটু কথা বলি আর কি, যেটা আমি আমার প্রিপারেশানকালে করি আর কি, বা এখনও করি আমি, সেটা হচ্ছে আপনি প্লে স্টোরে যদি যান আর কি, প্লে স্টোরে ম্যাথ ক্যালকুলেশন বলে সার্চ করবেন। প্লে স্টোরে ম্যাথ ক্যালকুলেশন বলে সার্চ করলে দেখবেন হাজারো অ্যাপ চলে আসবে। ক্লিয়ার? প্লে স্টোরে ম্যাথ ক্যালকুলেশন বলে সার্চ করলে হাজারো অ্যাপ্লিকেশান চলে আসবে। তো তার মধ্যে যে কোনো একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড আপনি করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর ওখানে দেখবেন কী সব মানে অ্যাপ্রুভ করতে হবে আর কি। তো অ্যাপ্রুভ করার পর সেখানে ওই কুইজ খেলার মতো আর কি, যেমন আমরা গেম খেলি না, ঠিক সেরকমই ছোট ছোট গুণ দেবে, ছোট ছোট ভাগ দেবে, এবং পাশে নাম্বার উঠবে। মনে করুন এখানে গুণ দিল যে 12 আর 24 গুণ দিল, এবার এই গুণটাকে করে আপনাকে এখানে বসাতে হবে ক্যালকুলেটারের মতো, আর পাশে এদিকে নাম্বার উঠবে, প্রত্যেকটার জন্য নাম্বার হচ্ছে 20 সেকেন্ড করে। প্রত্যেকটা গুণ করার জন্য আপনাকে সময় কতটুকু করে দেওয়া হবে? সময় দেওয়া হবে হচ্ছে 20 সেকেন্ড করে। তো এটাকে যদি আপনি 5 থেকে 10 মিনিট যদি করেন, আমি বেশি করতে বলছি না, 5 থেকে 10 মিনিট যদি করেন, এবং এটা যদি 1 সপ্তাহ যদি কন্টিনিউয়াসলি যদি করেন, অটোমেটিক্যালি দেখবেন আপনার ক্যালকুলেশন স্পিড বেড়ে যাচ্ছে। মানে আপনি সহজেই যে কোনো জিনিস করতে পারছেন আর কি, বড় বড় নামতা বা আরও যা কিছু রয়েছে সেগুলো সহজেই হয়ে যাচ্ছে। তো তার জন্য এই ছোটো ছোটো জিনিসগুলো একটু করতে হবে। আস্তে আস্তে ক্যালকুলেশন বাড়বে, আর ম্যাথ যত প্র্যাকটিস করবেন ক্যালকুলেশন তো ততই বাড়বে আর কি। তো এই হচ্ছে ব্যাপার, এগুলোকে একটু করে রাখতে পারেন। আর যোগ, বিয়োগ, ভাগ, গুণ যেখানে যা কিছু রয়েছে এগুলো প্রত্যেকেরই জানা রয়েছে আশা করছি। তারপরও এখানে আমি দু একটা ভাগ দিয়ে শুরু করি আর কি, একটা ভাগ দিয়ে আমি শুরু করি। ভাগটা হচ্ছে এরকম, এর আগেও আমি দিয়েছিলাম। স্যার, হ্যালো স্যার। হ্যাঁ ম্যাডাম বলুন। স্যার, বলছিলাম যে এই 2 সংখ্যার যে অঙ্ক, এটা এক লাইনে যে অ্যান্সারটা আসে, এটা একটু একবার বুঝিয়ে দেবেন? মানে এই 2 লাইনের গুণটা 1 লাইনে কিভাবে আসে?
হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ চলুন, হ্যাঁ সেটাও বলবো, কোনো সমস্যা নেই। এছাড়া এগুলো ক্যালকুলেশনে সব চলতে থাকবে। আর প্রাইমারির যদি আমার কোনো ক্লাস কেউ যদি করেন আর কি, সেখানে দেখবেন আমি এই বেসিক ক্লাসেই একটা ক্লাস নিয়ে নিই, কিন্তু গ্রুপ সি গ্রুপ ডিতেও অত বেসিক থেকে আসবে না। গুণ কি করে বাচ্চাদের শেখাবেন, যোগ কি করে শেখাবেন, যোগ কি, ঠিক আছে, বিয়োগ কি, এগুলো তো আসে না প্রাইমারি, এই গ্রুপ সি ডিতে তো আসবে না। চলুন প্রথমে তাহলে একটু গুণটা শেখাই। এই গুণটাই যদি বলি, এই যে 12 রয়েছে আর 24 রয়েছে, এটাকে আপনি এক লাইনে করবেন। ক্লিয়ার? এটাকে যদি এক লাইনে করতে চান তাহলে কি করবেন, প্রথমে 4-এর সঙ্গে 2-এর গুণ করুন, 4 দুগুণে 8 হয়ে গেল। এবার এই 4-এর সঙ্গে 1-এর গুণ আর এই 2-এর সঙ্গে 2-এর গুণ করুন। 4-এর সঙ্গে 1-এর গুণ করলে 4 একে 4 আর 2 দুগুণে কত হচ্ছে 4, তাহলে 4 আর 4-এ কত হচ্ছে, 4 আর 4-এ হচ্ছে 8, 8 বসিয়ে দিন। এবার 2 একে 2 এখানে বসিয়ে দিন। তাহলে আমি এখানে ঘটনাটা কি ঘটালাম, প্রথমে আমি 4-এর সঙ্গে 2 গুণ করলাম, তারপর 4-এর সঙ্গে 1 আর 2-এর সঙ্গে 2, এই দুটোকে গুণ করে যোগ করে দিলাম, দিয়ে বসালাম, এবং তারপরে 1 আর 2 গুণ করলাম। তাহলে ঘটনাটা কেমন ঘটলো। আচ্ছা আর একটা আমি উদাহরণ দিই, যেমন মনে করুন 25-কে 16 দিয়ে আপনাকে গুণ করতে হচ্ছে, তাহলে কি করবেন, প্রথমে 6-এর সঙ্গে 5-এর গুণ করতে হবে। তাহলে 5 6 কত হচ্ছে 30, 30-এর শূন্য বসান, দুটো ডিজিট এখন বসাতে যাবেন না, 30-এর শূন্য বসলো, হাতে থাকলো 3। এবার 6-এর সঙ্গে 2 গুণ করুন, আর এই যে 1-এর সঙ্গে 5-এর গুণ করুন, তাহলে 6 দুগুণে 12 আর 5 একে 5, তাহলে 12 আর 5-এ কত হচ্ছে 17 হচ্ছে। 17 আর হাতে কত ছিল 3 ছিল, তাহলে 17 আর 3-এ হচ্ছে কত 20, 20 শূন্য হাতে থাকলো 2, ব্যাস। এবার এই 2 আর 1 গুণ করুন, 2 একে 2, 2 আর 2 কত হচ্ছে 4, 400। ক্লিয়ার? 2 আর 2 কত হলো 400। এবার এখানে যদি আপনার 16-র ঘরের যদি নামটা ডিরেক্টলি যদি মনে থাকে, তাহলে আপনি এতটাও করতে যাবেন না। যদি ডিরেক্টলি 16-র ঘরের নামটা মনে থাকে, মনে করুন 25 আর 16 দিয়ে গুণ করতে দিয়েছে, আর আপনার 16-র ঘরের নামটা মুখস্থ আছে, তাহলে এই দুটোকেই এক জায়গায় করে নিন, যে 500 লং কত গো, 500 লং 80, 80 শূন্য হাতে থাকলো 8, আর 16 দুগুণে কত 32, 32 আর 8-এ কত 40, 400 হচ্ছে আনসার। এ গুণই করা লাগবে না, তাই না, একদম খুব সহজে হয়ে যাবে, অনায়াসে গুণ হয়ে যাবে। তাহলে এই 2 লাইনের গুণ কীভাবে তাড়াতাড়ি করা যাবে বোঝা গেল। আর বাকিটা হচ্ছে আপনার প্র্যাকটিস, আপনি যত প্র্যাকটিস করবেন তত কিন্তু আপনার ক্যালকুলেশন মজবুত হবে। আমি এরকমটা করতে পারবো না যে আপনাকে দিয়ে দিলাম আপনি করুন, বা আমি কিছু একটা কিছুতে করে নিয়ে এসে আপনাকে খাইয়ে দিলাম, আপনার হয়ে গেল, শিখে গেলেন, এরকমটা হবে না। যত প্র্যাকটিস করবেন তত কিন্তু আপনি স্ট্রং হবেন। এমনকি আমিও যদি প্র্যাকটিস না করি আর কি, মানে একদিন যদি অঙ্ক না প্র্যাকটিস করি, পরের দিন যদি আমি কোনো অঙ্ক করতে যাই, মনে হবে কোথায় থেকে কি ক্যালকুলেশন আটকে গেছে আর কি। এবং এটা আমার বা আপনার ক্ষেত্রে নয় আর কি, যত যে রয়েছে আর কি সবার ক্ষেত্রেও সেম প্রসেস, যদি প্র্যাকটিস যদি না করা হয় তো সব ভুলে যাওয়া যাবে। তো 2 লাইনের গুণ আশা করি বোঝা গেল। চলুন আরও শর্ট ট্রিক রয়েছে আর কি গুণের, তো আস্তে আস্তে আমাদের যখন ক্লাসগুলো এগোবে আস্তে আস্তে আমরা গুণগুলো শিখতে থাকবো, কোনো সমস্যা নেই। চলুন একটা ভাগ দিয়ে আমরা শুরু করি। ভাগটা হচ্ছে 441-কে আপনাকে যে ভাগ করতে হবে সেটা হচ্ছে 4 দিয়ে। চলুন এই ভাগটা একটু করুন, 441-কে 4 দিয়ে ভাগ। দিয়ে প্রত্যেকে একটু কমেন্টে জানান যে 441-কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে না হচ্ছে একটু জানান। হ্যাঁ অনেকে এখানে করেছেন 11.25 করেছেন। হ্যাঁ একটু আগে আমি দেখলাম, হ্যাঁ সঙ্গীতা ম্যাডাম করেছেন 11.25। আচ্ছা এখানে একটা কথা বলুন তো, 441 টাকা আছে, 4 জন মিলে ভাগ করে নিলে কি এই 11 টাকা 25 পয়সা করে পাবো? এখনও ভুল করেন এগুলো? এখন তো এগুলো ভুল করা যাবে না। 441-কে আমি 4 দিয়ে ভাগ করতে বলছি, তাহলে 11.25 আপনারা আনসার করছেন। দেখুন কিভাবে কি করব আমরা,
তাহলে ভাগ করার নিয়ম হচ্ছে যে প্রথমে আপনি একটা সংখ্যা দেখুন কত রয়েছে, 4 রয়েছে, তাহলে 4কে আমি 4 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 4 এককে 4। এবার 4 থেকে 4 বাদ দিলে তো শূন্য হয়, নিচে লিখতেও পারি না লিখতেও পারি, কোনো সমস্যা নেই। তাহলে উপর থেকে একটা সংখ্যা নামান, উপর থেকে কাকে নামালেন, 4কে নামালেন। এবার দেখুন ভাগ করতে পারছেন কিনা, দুটো সংখ্যা একবারে নামাবেন না, একটা একটা করে নামাবেন। তো আবার 4 দিয়ে ভাগ করুন, 4 দিয়ে ভাগ করার পর আমি দেখছি যে হ্যাঁ 4 এককে আবার 4, ব্যাস ভাগ চলে গেল। 4 থেকে 4 বাদ দিলে শূন্য হয়, লেখার দরকার নেই। এবার উপর থেকে এই একটাকে নামান, এবার একটাকে নামানোর পর দেখুন ভাগ করতে পারছেন, ভাগ করা তো যাচ্ছে না, এখানে 1 রয়েছে। তখন এখানে আপনারা কি করেন, তখন এখানে আপনারা দশমিক নেন, দশমিক নেওয়ার জন্য এখানে শূন্য বসান, দিয়ে 4 দুগুণে কী করেন 8 করেন, 10 থেকে 8 বাদ দিলে 2, যেহেতু দশমিক নেওয়াই আছে একটা শূন্য আমি অটোমেটিক্যালি পেয়ে যাব, 4 5 20। আপনারা আনসার করেন এটা যে 11.25। কিন্তু এখানে গল্প হচ্ছে এটাই যে এই একটাকে আমি উপর থেকে নামিয়েছি, নামিয়েছি তো এই যে একটা, এই 1 কিন্তু আমি উপর থেকে নামিয়েছি, আমি বিয়োগ করে পাইনি। তাহলে এই উপর থেকে যদি নামাই 1, যদি আমি বিয়োগ করে যদি না পাই, উপর থেকে যদি নামাই, তাহলে তখন আমাকে কি করতে হবে, ভাগ না গেলেও শূন্য দিয়েও একটা ভাগ দিতে হবে। তাহলে শূন্য দিয়েও একটা ভাগ দিয়ে দিন, মানে উপর থেকে কাউকে নামালে যদি শূন্য না দেওয়া হয়, রসগোল্লা যদি না দেওয়া হয়, তাহলে কিন্তু সে রাগ করবে। তো একটা শূন্য দিয়ে দিলাম। এবার 1 থেকে শূন্য বাদ দিলে 1 নেমে গেল, তাহলে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য বসিয়ে দিন। এবার দশমিক নিন, শূন্য বসান, 4 দুগুণে কত হচ্ছে 8 হচ্ছে, এখানে 2 নেমে গেল, তাহলে 4 5 কত হচ্ছে, 4 5 20। এখন এটার আনসার হবে 110.25। আনসার কি করবেন, আনসার হবে 110.25। ক্লিয়ার? বলুন। চলুন তাহলে আরও আরও একটা ভাগ আপনারা করুন, একটা হচ্ছে 5005, এটাকে আপনারা ভাগ করুন 5 দিয়ে। চলুন এই ভাগটা একটু করুন, 5005 এটাকে 5 দিয়ে ভাগ করুন। হ্যাঁ, তো সবার প্রথমে কি করব, একটা সংখ্যা, তার মানে 5 এককে 5, শূন্য নামলো। এবার উপর থেকে আমি সংখ্যা নামালাম, শূন্যকে ভাগ দিতে পারছি না তো, তাহলে শূন্য দিয়ে একটা ভাগ দিয়ে দিন, ব্যাস। উপর থেকে এই শূন্যটাকে নামিয়ে দিন, ভাগ দিতে পারছি না, তার মানে আবার একটা শূন্য দিয়ে ভাগ দিয়ে দিন। এবার উপর থেকে 5টাকে নামান, তাহলে 5 এককে 5, আনসার কত হবে 1001। আশা করি ক্লিয়ার। চলুন একদম, এখান থেকে আরও একটা ছোট্ট জিনিস একটু জেনে রাখবেন, কোনো একটা ভাগ অঙ্ক যখন করি, যেমন মনে করুন এখানে রয়েছে 40, এই 40কে আমি 13 দিয়ে ভাগ করলাম, তাহলে 3 13 39, 3 13 39, এই ভাগফলটা আমি মানে এই ইকুয়েশনটা আমি পেলাম। যে সংখ্যাটা দিয়ে ভাগ করা হচ্ছে তাকে আমরা কি বলছি, তাকে আমরা বলছি ভাজক। যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে বলি আমরা ভাজক, যেটাকে ভাগ করা হয় তাকে বলা হয় কি ভাজ্য, যেটা ফল বের হয় সেটাকে আমরা বলি ভাগফল, আর এই অবশিষ্ট যে থাকে তাকে আমরা বলি হচ্ছে ভাগশেষ। অবশিষ্ট যে থাকে তাকে আমরা বলি ভাগশেষ। এদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, সম্পর্কটা কি, সম্পর্কটা রয়েছে যে ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণ, ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণ ভাগফল, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, যোগ ভাগশেষ, এই হচ্ছে এদের মধ্যে সম্পর্ক। এবার এখানে 4টে জিনিস রয়েছে, ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ। এই 4টে জিনিসের মধ্যে যে কোনো 3টে জিনিস যদি আমরা জানি, তাহলে অনায়াসে আরও একটা জিনিস আমরা বের করে ফেলতে পারবো। ক্লিয়ার? যেমন আপনাকে যদি বলে যে কোনো একটা অঙ্কে
ভাজক হচ্ছে বলে দিল যে ভাজক হচ্ছে 13, ভাগফল বলে দিল যে ভাগফল হচ্ছে 3, আর ভাগশেষ বলে দিল যে 1। যদি বলে দেয় যে কোনো একটা ভাগ অঙ্কে ভাজক হচ্ছে 13, ভাগফল হচ্ছে 3 আর ভাগশেষ হচ্ছে 1, তাহলে ভাজ্যটা কত? তাহলে ক্যালকুলেশন লাগান, 3 13 39, 39 আর 1 কত? 39 আর 1 হচ্ছে 40। তাহলে এই দুটো কি দুটো সমান? তো এটাই এখানে আমরা করেছি। একদম। চলুন, আশা করি ক্লিয়ার। নেক্সট পার্টে আমরা যাব। শোনো, ফার্স্ট চ্যাপ্টার সেটা হচ্ছে ডিভিজিবিলিটি। ডিভিজিবিলিটি বাংলায় যদি এটাকে বলি তাহলে বাংলায় হচ্ছে এটা হচ্ছে বিভাজ্যতা। বাংলায় হচ্ছে বিভাজ্যতা। এবারে এই বিভাজ্যতার কিছু রুলস থাকে, সেই রুলসগুলো একটু জেনে রাখবেন। একের রুলস ও কেউই মনে রাখে না, আমরা 2 থেকে জানবো যে কোনো একটা সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবে মানে কি? 2 দ্বারা বিভাজ্য হবে মানে তার যে একক স্থানীয় যে অঙ্কটা বা ইউনিট যে ডিজিট, ইউনিট ডিজিট কি হবে? ইভেন নাম্বার হবে। ইভেন নাম্বার হবে। ইউনিট ডিজিট কি হবে? ইউনিট ডিজিট ইভেন নাম্বার হবে। ইভেন নাম্বার কোনগুলো? ইভেন নাম্বার হচ্ছে 0, 0, 2, 4, 6, 8 এগুলো যদি থাকে কোনো সংখ্যার শেষে, তাহলে সেই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এক্ষেত্রে আপনার ক্যালকুলেশন করতে অনেক বেশি সুবিধা হবে। যে আমি যে ক্যালকুলেশন করব তাহলে আমি দেখেই বুঝে যাব যে কোনো একটা অঙ্কের শেষে যদি 0, 2, 4, 6 এগুলো থাকে তাহলে সেটা 2 দ্বারা বিভাজ্য। এটা আপনারা প্রত্যেকেই জানেন। 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি ছিল? 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম ছিল যে যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে। একদম, যে যোগফল অঙ্কগুলির যোগফল, অঙ্কগুলির যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে। অঙ্কগুলির যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে। সব সেলফ নোটস এগুলো করবেন। অঙ্কগুলির যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে। যেমন আমি যদি উদাহরণ দিই যে 5, 6, 4, 3, 2, বলুন এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য? এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য? না। কি করে বুঝলাম যে এটা 3 দ্বারা বিভাজ্য নয়? হ্যাঁ, তো এগুলোকে যোগ লাগান, এগুলোকে সবগুলোকে যদি আমি যোগ করি, যোগফল কত হচ্ছে? যে 5 আর 6 11, 4 15, 15 আর 5 হচ্ছে 20, মানে এগুলোর যোগফল হচ্ছে 20। আর এই 20 3-এর মাল্টিপ্লে কি থাকে? 3-এর মাল্টিপ্লে আছে 20? 3 একে 3, 3 দুগুণে 6, 9, দেখুন 3-এর মাল্টিপ্লে তো নেই। তার মানে এই যে সংখ্যাটা, মানে এই যে পুরো যে সংখ্যাটা, এটা 3 দ্বারা বিভাজ্য নয়। পুরো সংখ্যাটা কি? পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য নয়। আচ্ছা, পরে আরও একটা উদাহরণ আমি দিচ্ছি। মনে করুন দিলাম যে 5, 6, 4, 3, 2, 1। এবার বলুন এই সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য? এবার বিভাজ্য, কেননা দেখুন এদের যোগফল কত হবে? যোগফল হবে হচ্ছে 21, আর 21কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, মানে 3-এর যে মাল্টিপল রয়েছে সেই 3-এর মাল্টিপলে 21 থাকে। তাহলে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। আশা করি 3 দ্বারা বিভাজ্যতার রুলস ক্লিয়ার হলো। বলুন ক্লিয়ার? এবার এই 3-এর সঙ্গে আর একটা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে 9 দ্বারা বিভাজ্যতার রুলস। 9 দ্বারা, ক্লিয়ার? 3-এর সঙ্গে আর একটা খেয়াল রাখবেন কি? 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? একই নিয়ম, যে এখানে অঙ্কগুলির সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হচ্ছিল, আর এখানে অঙ্কগুলির সমষ্টি কী হবে? 9 দ্বারা বিভাজ্য হতে হবে। 9 দ্বারা বিভাজ্য হতে হবে, বিভাজ্য হতে হবে। এখানে অঙ্কগুলোর সমষ্টি কী হতে হবে? অঙ্কগুলোর সমষ্টি 9 দ্বারা বিভাজ্য হতে হবে। 3 দ্বারা বিভাজ্যতার রুলসে কী ছিল? যে 3 দিয়ে, মানে অঙ্কগুলির সমষ্টি 3 দিয়ে ভাগ যেতে হবে, আর 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে অঙ্কগুলির সমষ্টি 9 দিয়ে ভাগ যেতে হবে। চলুন একটা উদাহরণ দেখি, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। চলুন একটা উদাহরণ দেখি। যেমন আমি যদি বলি যে 6, 3, 4, 5, 7, 2, 4, 5, বলুন এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা কি 9 দ্বারা বিভাজ্য?
একদম। তাহলে এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। আমি কি করে বুঝলাম যে এই সংখ্যাগুলোকে আমি যদি যোগ করি, তাহলে যোগ লাগান। তাহলে দেখুন 6 আর 3 9, 9 আর 4 হচ্ছে 13, 13 আর 5 18, 18 আর 7 হচ্ছে 25, 25 আর 2 27, 27 আর 4 31, 31 আর 5 36। তাহলে অঙ্কগুলির সমষ্টি কত হচ্ছে? অঙ্কগুলির সমষ্টি হচ্ছে 36। আর 9 এর যে মাল্টিপল, 9 এর মাল্টিপলের মধ্যে 36 থাকে, থাকে তো 9 এর মাল্টিপলের মধ্যে 36 থাকে। তাহলে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। দেখুন ক্লিয়ারলি বোঝা গেল। এবার এটাকে আরও শর্টকাটে করা যায়। দেখুন 6 আর 3 কত হচ্ছে? 9 হচ্ছে, কেটে দিন। 4 আর 5 কত হচ্ছে? 9 হচ্ছে, কেটে দিন। 7 আর 2 কত হচ্ছে? 9 হচ্ছে, কেটে দিন। 4 আর 5 কত হচ্ছে? 9 হচ্ছে, কেটে দিন। তো এইভাবে সবগুলোকে যোগ করতে গেলে একটু সময় আমাদের খরচ হয়। তো এই সময়টাকে বাঁচানোর জন্য আমরা কি করি, এইভাবে কেটে দিই। মানে একটা 9-এর পেয়ার হয়ে গেলেই সেটাকে আমরা কেটে দিই, তাহলে আমাদের যোগ করা লাগে না। যদি অবশিষ্ট কিছু পড়ে থাকে তাহলে 9 দ্বারা বিভাজ্য হবে না। আর অবশিষ্ট এখানে তো কিছুই পড়ে নেই, তাহলে অবভিয়াসলি এটা 9 দ্বারা বিভাজ্য। চলুন আর একটা উদাহরণ আমরা দেখি এখান থেকে। যেমন আমি এখান থেকে বললাম যে 6 5 4 2 7 4 5 3। বলুন এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা কি 9 দ্বারা বিভাজ্য? বলুন এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য, হ্যাঁ কি না একটু বলুন। বিভাজ্য স্যার, বিভাজ্য স্যার। হ্যাঁ, তাহলে আমাদের নিয়ম হচ্ছে কি, এগুলোকে সব যোগ করে দেখতে হবে সেটা 9-এর মাল্টিপলে রয়েছে কিনা, এটা হচ্ছে ফার্স্ট আমাদের দেখতে হবে। এবার ওটাও যদি আমি না দেখতে চাই, আমি যদি আরও শর্টে করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, 9-এর পেয়ার খুঁজুন। তাহলে 6 আর এখানে 3 রয়েছে, ধরে কেটে দিন। দুজনকে যোগ করলে তো 9 হয়। ওই যোগ করার হাত থেকে বাঁচার জন্য আমরা এই পদ্ধতি অবলম্বন করি। 6 আর 3 রয়েছে, কেটে দিন। এখানে 5 আর 4 9 হয়ে যায়, কেটে দিন। 7 আর 2 রয়েছে 9, কেটে দিন। এখানেও 5 আর 4 রয়েছে, কেটে দিন। তাহলে সব কেটে দিয়ে কিছু কি পড়ে থাকলো? কিছু তো পড়ে থাকলো না। আর কিছু যদি পড়ে না থাকে তাহলে 9 দ্বারা বিভাজ্য। আর কিছু যদি পড়ে থাকতো, অবশিষ্ট কিছু যদি থাকতো, তাহলে 9 দ্বারা বিভাজ্য হতো না। তাহলে আমরা 3 দ্বারা বিভাজ্যতার রুলসে কি পড়লাম, যে অঙ্কগুলির সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হতে হবে। আর 9 দ্বারা বিভাজ্যতার রুলসে কি পড়লাম, যে অঙ্কগুলির সমষ্টি 9 দ্বারা বিভাজ্য হতে হবে। আশা করি ক্লিয়ার। তাহলে 2 3 9, বলুন তিনটে রুলস ক্লিয়ার, হ্যাঁ কি না বলুন। ভাসু স্যার, চলুন নেক্সট। নেক্সট হচ্ছে 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে শেষ থেকে দুটো অঙ্ক আপনারা দেখবেন। শেষ থেকে কি করবেন, দুটো অঙ্ক, অর্থাৎ একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক আর হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। এই দুটো অঙ্ককে আপনারা দেখবেন যে এই দুটো অঙ্ক 4 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। যদি হয়ে যায় তাহলে সেটা 4 দ্বারা বিভাজ্য, নচেত হবে না। যেমন আমি উদাহরণ দিই ডিরেক্টলি, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি বলি 4 5 6 3 4 2 4, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। মানে এই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করলে কি ভাগফল শূন্য হবে? সরি, মানে ভাগশেষ কি শূন্য হবে? ভাগ কি সরাসরি মিলে যাবে? বিভাজ্য হবে। বিভাজ্য 4 হবে। দ্বারা বিভাজ্য হবে। হ্যাঁ, 4 দ্বারা বিভাজ্য হবে। এবার 4 দ্বারা বিভাজ্য হবে আমি বুঝলাম কি করে? আমি বুঝলাম হচ্ছে, আমি এককটাকে দেখবো আর দশকটাকে দেখবো। আগে কি আছে আমার দেখার দরকার নেই। আগে কি রয়েছে আমার দেখার দরকার নেই। আমি এই দুটোকে দেখবো। কত রয়েছে? 24 রয়েছে না? আর 24 4-এর মাল্টিপ্লের মধ্যে থাকে 24, হ্যাঁ 4 6 24। তাহলে এটা 4 দ্বারা বিভাজ্য। এবার এখানে আমি একটা ফর্দ এখানে একটু লিখিয়ে দিচ্ছি। আপনারা জানেন যে 2, এই 2-এর পাওয়ার রয়েছে মনে করুন 1। তাহলে 2-এর পাওয়ার 1 মানে কি? তার আনসার অবভিয়াসলি 2। এটা সূচকরণটা করানো হবে যে 2-এর পাওয়ার 1 মানে হচ্ছে তার আনসার 2। আচ্ছা 2-এর পাওয়ার 2 মানে তার আনসার কত? 4। 2-এর পাওয়ার 3 মানে কি? তার আনসার হচ্ছে 8। 2-এর পাওয়ার 4 মানে কি? তার আনসার হচ্ছে 16।
এটা আপনারা জানেন। তো 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম চেক করতে গেলে কি করছিলেন আপনি, শেষের একটা অঙ্ক দেখছিলেন। 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম চেক করতে গেলে শেষের দুটো অঙ্ক দেখবেন। 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম চেক করতে গেলে শেষের 3টে অঙ্ক দেখবেন। 16 দ্বারা বিভাজ্যতার নিয়ম চেক করতে গেলে শেষের 4টে অঙ্ক দেখবেন। বলুন ক্লিয়ার? বলুন ক্লিয়ার কিনা? তাহলে 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম দেখতে গেলে আপনি শেষের কি করবেন, শেষের দুটো অঙ্ক দেখবেন। 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম দেখতে গেলে শেষের দুটো অঙ্ককে দেখবেন। আপনি যদি 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম যদি দেখতে চান, 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম চেক করতে গেলে শেষের কি করবেন, 3টে অঙ্ক, মানে একক, দশক, শতক। একক, দশক এবং শতক স্থানীয় অঙ্ক, মানে শেষ থেকে 3টে অঙ্ক আপনাকে চেক করতে হবে। 3টে অঙ্ক, যেমন আমি এক্সাম্পল দিই আর কি, যে 6, 4, 2, 5, 1, 2। বলুন এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য? এই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, তো আমি কি করব, আমি সবগুলো নিশ্চয়ই এই পুরো সংখ্যাটাকে ধরে 8 দিয়ে ভাগ করে নিশ্চয়ই আমি দেখতে যাব না। আমাকে তো সেকেন্ডে জানতে হবে যে এটাকে 8 দিয়ে ভাগ করা যাবে কি যাবে না। তেমন ক্যালকুলেশন তো আমাকে করতে হবে, আর ক্যালকুলেশন করতে গেলে আমাকে জানতে হবে যে আমি কি দিয়ে সেটাকে ভাগ করতে পারবো, এবং এটাকে আমাকে সেকেন্ডে জানতে হবে, তাই তো? তো আমরা 8 দ্বারা বিভাজ্যতার নিয়মে কি দেখলাম, যে শেষের 3টে অঙ্ক আমি দেখব যে 8 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। তাহলে শেষে কত রয়েছে, 512। আর 512 একটু খেয়াল করতে পারছেন যে 8-এর কিউব কত? 8-এর কিউব হচ্ছে 512। ব্যাস, তাহলে 8 দিয়ে তো ভাগ যাবেই। 8 দিয়ে ভাগ যাবেই। তো তার জন্য আমি প্রথমেই বললাম যে 1 থেকে 20 ঘর অবধি নামতা। যদিও এই জিনিসগুলো অনেক আগেই মুখস্থ করার কথা, কিন্তু মুখস্থ করেননি বা করলেও ভুলে গেছেন। তো যাই হোক, আমি বাদ দিলাম ওসব, কিন্তু এখন গলায় কাটা আটকে গেছে, এখন পড়তে হবে এবং ভালো করেই পড়তে হবে। কেননা জানেন ওই যে 18 থেকে 40 বছর মানে এজ আর কি, এজ বলতে মানে বয়স আর কি, মানে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে গ্রুপ সি গ্রুপ ডিতে ফর্ম ফিল আপ করা যাবে, আর যোগ্যতা মাধ্যমিক পাস। তো সেখানে দেখবেন কতগুলো ফর্ম ফিল আপ হবে আর কি। এই যে যারা আপনার কী বেশ বলছি SLST, বা যারা মনে করুন কম্পিটিটিভ যে এক্সাম নিয়ে পড়ছে, SSC CGL এর জন্য পড়ছে বা CHSL এর জন্য পড়ছে, তারা কি ফর্ম ফিল আপ করবে না? সবাই করবে। তো তাদেরকে কম্পিটিশানে হারানোর জন্য আপনারও প্রিপারেশান সেরকমই রাখতে হবে। ক্লিয়ার? তো 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম চেক করতে গেলে শেষ থেকে 3টে অঙ্ক দেখবেন, ব্যাস হয়ে যাবে। তাহলে বলুন ক্লিয়ার হলো 4 এবং 8? নেক্সট, তাহলে আমরা কি কি পড়ে নিয়েছি? আমরা পড়ে নিয়েছি 2 পড়ে নিয়েছি, 4 পড়ে নিয়েছি, 8 পড়ে নিয়েছি। এই 3টে পড়ে নিয়েছি, যে 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম, 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম, 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম পড়েছি, 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম পড়েছি, 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম পড়েছি। তাহলে আর কে কে থাকলো? জাস্ট থাকলো হচ্ছে 6 আর 7। 16টাও তো পড়লাম। হ্যাঁ, 16টাও আমরা পড়ে নিলাম, কিন্তু 16 লাগে না। 16 বিভাজ্যতার নিয়ম চেক করতে গেলে শেষের 4টে অঙ্ক দেখতে হবে। তো এরপরে আমরা দেখব হচ্ছে 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? শেষে যদি 0 থাকে বা 5 থাকে তাহলেই 5 দ্বারা বিভাজ্য হয়ে যাবে, কোনো ঝামেলা নেই। শেষে যদি 0 থাকে বা শেষে যদি 5 থাকে তাহলে সেটা 5 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। ক্লিয়ার? শেষে 0 থাকলে বা শেষে 5 থাকলে সেটা 5 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। পরে রয়েছে 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম। এবার এই 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? এবার এই 6কে কি করবেন আপনারা? 6কে আপনারা করবেন 2 আর 3 দ্বারা বিভাজ্য হতে হবে। হ্যাঁ, তো এই 6কে আপনারা পরস্পর মৌলিকে ভেঙে নিন, কো প্রাইমে ভেঙে নিন। পরস্পর মৌলিক কি? যাদের গসাগু, মানে যে দুটো সংখ্যার গসাগু 1 হয় সেই সংখ্যা দুটোকে আমরা পরস্পর মৌলিক বলি। এর পরবর্তী চ্যাপ্টার নাম্বার সিস্টেম, সেখানে সব বলা হবে। তো পরস্পর মৌলিকে ভেঙে নিন। তাহলে 6কে আমরা কী ভাঙতে পারি? তাহলে 6 × 1 এভাবে আমরা ভাঙতে পারি, 1 × 6 এভাবে ভাঙতে পারি, আর 2 × 3 এভাবে ভাঙতে পারি। এবার এখানে 1 আর 6 এই দুটোকে আমরা সচরাচর নিই না, আমরা যেটা নেব হচ্ছে এটা 2 × 3, আর 2 × 3 এরা হচ্ছে পরস্পর মৌলিক। 2 এবং 3 এদের গসাগু বের করুন, 2 এবং 3-এর গসাগু বের করুন, 2 আর 3-এর গসাগু হচ্ছে 1। ক্লিয়ার? তো এই 6কে আমরা কি করব? 6কে আমরা 2 × 3-এ ভেঙে নিলাম।
ক্লিয়ার? তাহলে আমাকে যেটা করতে হবে 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম চেক করতে গেলে একবার 2 দিয়ে চেক করব আর একবার 3 দিয়ে চেক করব। যদি 2 দিয়েও বিভাজ্য হয়ে যায়, 3 দিয়েও যদি বিভাজ্য হয়ে যায়, তাহলে সেই সংখ্যাটা 6 দিয়েও বিভাজ্য হয়ে যাবে। চলুন এক্সাম্পলে আমরা আসি। যেমন দেখুন 4 6 2 5 3, 4 6 2 5 2 5 1 1 7। আচ্ছা চলুন অন্য একটা উদাহরণ দিই। 4 6 3 2, 4 6 3 2। এই সংখ্যাটা বলুন 6 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম চেক করতে গেলে কি করতে হবে? তাহলে হ্যাঁ, তাহলে কি কি করতে হবে আমাকে? 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম চেক করতে গেলে আমাকে একবার 2 দিয়ে চেক করতে হবে আর একবার চেক করতে হবে আমাকে 3 দিয়ে চেক করতে হবে। যদি 2 দিয়েও বিভাজ্য হয়ে যায়, 3 দিয়েও যদি বিভাজ্য হয়ে যায়, তাহলে সেই সংখ্যাটা 6 দ্বারাও বিভাজ্য হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে দেখি আমি 2 এর বিভাজ্যতার নিয়ম কি ছিল? যে এককটা ইভেন হতে হবে। তাহলে একক তো ইভেনই আছে, তাহলে 2 দ্বারা বিভাজ্য হয়ে গেল। আর 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? সবগুলোকে যোগ করে 3 দিয়ে ভাগ। তাহলে 4 আর 6 10, 13 2 15। তাহলে 15 তো 3 এর মাল্টিপ্লে থাকে, তাহলে এটা 3 দ্বারাও বিভাজ্য। তাহলে 3 এবং 2 উভয় দ্বারাই বিভাজ্য, মানে সেটা 6 দ্বারাও বিভাজ্য। বলুন বোঝা গেল? 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম ক্লিয়ার? এবার পরে যখন আপনাদেরকে এরকমটা দেবে যে 12 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? হ্যাঁ, তো 12 দ্বারা বিভাজ্যতার নিয়ম, এই 12কে কি করবেন? পরস্পর মৌলিকে ভাঙার চেষ্টা করবেন। তাহলে 12কে আমরা কিভাবে ভাঙতে পারি? যে 12 ইন্টু 1 এভাবে ভাঙতে পারি, তারপর 2 ইন্টু 6 এভাবে ভাঙতে পারি, তারপর 3 ইন্টু 4 এভাবে ভাঙতে পারি। এবার এদের মধ্যে আমি নেব কোনটা? যেটা পরস্পর মৌলিক সেটাকে নেব। 1 ইন্টু 12 প্রথমেই বাদ দিয়ে দিলাম এটাকে। এবার এই 2 আর 6 আর না 3 আর 4, এই দুটোর মধ্যে কোনটা নেব? এবার এই দুটোর মধ্যে যেটা পরস্পর মৌলিক সেটা নেব। তাহলে পরস্পর মৌলিক কোনটা? 3 আর 4। হ্যাঁ, কেননা দেখুন এই যে 2 আর 6 এদের গসাগু কিন্তু 1 নয়। এদেরকে 2 দিয়ে ভাগ করা যায়, 2 1 কে 2, 3 দুগুণে 6, এদের গসাগু 2। মানে এদের মধ্যে কমন ফ্যাক্টর আছে, তা কিন্তু 3 আর 4 এর মধ্যে কমন ফ্যাক্টর নেই, মানে এরা হচ্ছে পরস্পর মৌলিক। এদের গসাগু হচ্ছে কত? গসাগু হচ্ছে 1। তাহলে 12 দ্বারা বিভাজ্যতার নিয়ম চেক করতে গেলে আমি 3 দিয়ে একবার চেক করব আর একবার 4 দিয়ে চেক করব। ক্লিয়ার? একই রকমভাবে কোনোদিন আপনাকে যদি বলে যে 72-এর নিয়ম, যেগুলো পরীক্ষায় বেশি আসে সেগুলো দেখাচ্ছি। যদি 72 দ্বারা বিভাজ্যতার নিয়ম যদি বলে, তাহলে কি করব তখন? একদম। তো একই রকমভাবে তখন সেটাকে আমরা করব হচ্ছে 8 আর 9। যদি বলে 88 দ্বারা বিভাজ্যতার নিয়ম, তখন কি করব? 11 ইন্টু 8। একদম ঠিক আছে, এগুলো সব দেখুন পরস্পর মৌলিক। তাহলে একবার 11 দিয়ে চেক করব, একবার 8 দিয়ে চেক করব। ক্লিয়ার? বলুন বোঝা গেল যতটুকু আলোচনা আমরা করলাম? বলুন ক্লিয়ার এতটুকু? তাহলে এখানে দেখুন আমরা 2 4 2 4 8 3 9, এখানে 5 6 সবই জেনে গেছি। মাঝে একটা পড়ে থাকলে হচ্ছে 7। 7-এর বিভাজ্যতার নিয়ম রয়েছে, তবে আমি শেখাবো না, ডিরেক্টলি ভাগ করবেন 7 দিয়ে। ক্লিয়ার? চলুন মোস্ট ইম্পর্টেন্ট পরবর্তী যে বিভাজ্যতার রুলস, সেটা হচ্ছে 11 দ্বারা বিভাজ্যতার রুলস। বলুন জানা আছে কারোর 11 দ্বারা বিভাজ্যতার রুলস? একটা ছেড়ে ছেড়ে যোগ করে যদি ওই যে অ্যান্সারটা বেরোবে সেটা 0 বা 11 যদি গুণিতক হয়, তাহলে সেটি 11 দ্বারা বিভাজ্য হবে। এখানে একটা বড় সড়ো কথা রয়েছে, আমি আরও একবার বলে দিচ্ছি। যে কোনো একটা সংখ্যা 11 দ্বারা বিভাজ্য হ্যাঁ কি না সেটা চেক করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা সংখ্যা নেবেন, দিয়ে সেগুলোকে যোগ করবেন। আর তারপরে যেগুলোকে নেননি সেগুলোকে আবার একটার পর একটা, একটার পর একটা নিয়ে যোগ করে দেখবেন তাদের মধ্যে ডিফারেন্সটা 0 বা 11 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা হচ্ছে কিনা। চলুন আমরা এক্সাম্পলে আসি আর কি। 5 6
5 6 3 4, 5 6 3 4, 9 2 7। বলুন এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার বিভাজ্য। বিভাজ্য। হ্যাঁ বিভাজ্যতা আমি কি করে বুঝলাম? তার কারণ হচ্ছে একটার পর একটা সংখ্যা নিতে হবে। 5-এর পর 6, 6-এর পর 3কে নিন, 3-এর পর 4কে নিন, কত হচ্ছে সেগুলোকে যোগ করলে দেখুন তাহলে 5 5 এখানে 6 এখানে 3 তারপর হচ্ছে 4, যোগ করলে হচ্ছে 18। সবগুলোকে যোগ করলে কত হয়? যোগ করলে হয় হচ্ছে 18। আর যেগুলোকে নেননি এবার এগুলোকে যোগ করুন, কত হলে এগুলোকে যোগ করে? ওগুলো 18। এগুলোও 18 হলো। এবার এদের মধ্যে ডিফারেন্স দেখুন, ডিফারেন্স কত হচ্ছে? 0। এবার এই ডিফারেন্সটা যদি শূন্য হয় বা 11 দ্বারা বিভাজ্য যদি কোনো সংখ্যা হয়, সেটা 11 হতে পারে, 22 হতে পারে, 33 হতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো এই ডিফারেন্সটা যদি শূন্য হয় বা 11 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা হয়, তাহলে সেই পুরো সংখ্যাটা কী হবে? 11 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। সেই পুরো সংখ্যাটা কী হবে? সেই পুরো সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। বলুন ক্লিয়ার হলো? চলুন আর একটা উদাহরণ আপনারা দেখুন, তাহলে আর একটা করুন। বলুন এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা বিভাজ্য হ্যাঁ কিনা? এই সংখ্যাটা কি 11 দ্বারা বিভাজ্য? তা দেখুন কি করতে হবে এখানে, বিভাজ্য হ্যাঁ কিনা চেক করার জন্য 5-এর পর 4, 4-এর পর 3, 3-এর পর আবার 2, 2-এর পর 1, যোগ করলে কত হচ্ছে? 5 আর 4-এ 9, 9 আর 3-এ 12, 12 আর 2-এ 5 আর 4-এ 9, 9 আর 3-এ 12, 12 আর 2-এ হচ্ছে 14, 14 আর 1-এ হচ্ছে 15। এগুলোকে যোগ করে আমি কত পেলাম? 15 পেলাম। আর যেগুলোকে নেননি এগুলোকে যোগ করুন, 6 আর 3-এ 6 আর 3-এ 9, 9 আর 2-এ 11, 11 আর 4-এ 15, এটাও তো 15 হচ্ছে। তাহলে এদের ডিফারেন্স তো শূন্য হচ্ছে, তাহলে 11 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা? অবশ্যই হচ্ছে। একটু আগে আপনারা বললেন যে না 11 দ্বারা বিভাজ্য হচ্ছে না, হচ্ছে তো, এটাও 11 দ্বারা বিভাজ্য হচ্ছে। বলুন বোঝা গেল? একদম। চলুন তাহলে আজকে আমরা ফার্স্ট চ্যাপ্টার বিভাজ্যতা করলাম। বিভাজ্যতার যে প্রশ্ন আর কি, কোন কোন জায়গা থেকে কেমন প্রশ্ন আসে না আসে, এগুলো আমরা আজকের ক্লাসে করব না, এটা আমরা করব হচ্ছে এর পরবর্তী ক্লাসে। এরপর আপনাদের জিওগ্রাফি ক্লাস রয়েছে, জিওগ্রাফি ক্লাস হবে 9টা থেকে, তো অবশ্যই জিওগ্রাফি ক্লাসে প্রত্যেকে জয়েন থাকুন। চলুন তাহলে ডিভিজিবিলিটি রুলস আমরা পড়লাম 1 থেকে 11 পর্যন্ত। আশা করি 1 থেকে 11 পর্যন্ত ডিভিজিবিলিটি রুলস প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। এবং জিনিসগুলো আমি আশা করছি আপনাদের প্রত্যেকেরই জানা ছিল, জাস্ট আরও একবার আপনারা রিভিশন করলেন। ঠিক আছে, চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, জিওগ্রাফি ক্লাসে। কেমন? চলুন লেফট করে যান প্রত্যেকে।